নমস্কার বন্ধুরা, সিরিয়ালের সাতকাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি ওমর দরদিয়ার সাতকাহন নিয়ে। দেখা যাচ্ছে পুলিশ অফিসার বাণীকে ফোন করে বলল যে সব কথা তো বাণী বলল এটা বিদ্যুতেই ছিল। বলছে হ্যাঁ ম্যাডাম, আমরা সব রকম ব্যবস্থা নিয়েছি, ওর ঘরের পাশে পুলিশকে রেখেছি নজরদারির জন্য, আপনি চিন্তা করবেন না, ও কোথাও পালিয়ে বাঁচতে পারবে না। নিয়ে তারপরে দেখা যাচ্ছে যে ওদের রয় অ্যান্ড চ্যাটার্জির হোটেলে পার্টি হবে, তো বাণীকেও যেতে হবে। তো বাণী বলছে না আমি যাব না। তখন বলছে দেখো তখন ওই অনিরুদ্ধর মা বুঝালো যে বিয়ের পরে ওই হোটেলে আমিও গেছিলাম, ওইখানকার স্টাফদের সাথে মিলে ওরা আমাদের সেলিব্রেট করেছিল, ঈশানীও গেছিল। এখন তো এটা পরম্পরা, এটা তোমাকেও যেতে হবে। এমনি বাণী তো কোনো রকমে রাজি হলো, যেতে চাইছিল না। নিয়ে তারপরে এদিকে মৌলি খবরের কাগজটা দেখে নিজের দাদুকে খুব উস্কেছে, হাওয়া দিয়েছে, আর ঠাম্মির তো থোতা মুখ ভোতা করে দিয়েছে অনিরুদ্ধ যে নকুল কাকাকে সাথে তুমিও তো এসেছিলে এই বাড়িতে তুমিও নকুল কাকাকে সাথে নিয়ে এসেছিলে, আর তারপরে গাই বাছুর তুমিও বাণীর মতন গরিব ঘর থেকে এসেছিলে, তবে তুমি যদি এই বাড়িতে এসে নিয়ে কোনো অমর্যাদা পাওনি তো বাণী কেন পাবে মিষ্টি করে, এটা বলল। এবার ঠাম্মির তো গা পিত্তি জ্বলে গেছে এগুলো শুনে। তারপরে কিন্তু ওই ফটোটা দেখে, যে ওদের কোম্পানির সিও ফটোটা দেখে দাদুও রেগেছে। হ্যাঁ, দাদুর তো মাথায় কোনো বুদ্ধি নেই। যাই হোক, তারপরে দেখা গেল ওরা হোটেলে আসছে, বাণী কিছুতেই গাড়ি থেকে নামতে চাইছে না, বলছে বলে দেগা আমার শরীর খারাপ, সেই জন্যে আসলাম না। আমি বললাম মিস্টার চ্যাটার্জি আপনি আর মাম্মাম যান, আমি যাব না। বলছে হ্যাঁ, আর কি তোমার কথা জিজ্ঞেস করলে কি বলবো, বলে দেবেন আমার শরীর খারাপ। বলছে মা দেখলে তুমি মিথ্যে কথা বলতে শেখাচ্ছে, মা প্রিন্সেস দেখো তোমার মা আমাকে মিথ্যে কথা বলতে শেখাচ্ছে। তানিয়া বললো মা এটা ভেরি ব্যাড, তুমি মিথ্যে কথা বলছো। তবে না থেকে আমার মিথ্যে কথা বলছি না, আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, আমার হাত পা কাঁপছে, এইটা তো শরীর খারাপই হলো। তখন বলছে যে আপনি কি বাণী তুমি কি কোনো পরীক্ষা দিতে যাচ্ছ যে তুমি এত ভয় পাচ্ছ? তখন বাণী বলছে যে পরীক্ষা দিতে গেলে তো কারো অপমান হয় না, এখানে আপনি আমাকে নিয়ে যাচ্ছেন, আপনার অপমান হবে, ওই জন্যেই ভয় পাচ্ছি। বলছে কিচ্ছু হবে না, তুমি চলো। নিয়ে পরে ওদের হোটেলে কিন্তু লাইট ছিল না, লোডশেডিং ছিল, মানে কোনো রকমে কানেকশান কেটেছিল। যেমনি হোটেলের বাঁ পাটা রাখলো বাণী, আর তেমনি হোটেলের লাইট জ্বলে গেল। তখন স্টাফরা বলছে যে ম্যাডাম আপনি সত্যিই লক্ষ্মী, সকাল থেকে আমাদের মানে ইলেকট্রিশিয়ান তখন থেকে কাজ করে যাচ্ছে, ঠিক হচ্ছিল না, আর দেখুন আপনি পা রাখলেন আর লাইট জ্বলে গেল। নিয়ে খুব খুশি মানালো। তারপর সেলিব্রেশন হলো, কেক কাটা হলো, সবাইকে LICর কাগজ, মানে যে সুযোগ সুবিধা সেই ডকুমেন্টস দেওয়া হলো, ডিস্ট্রিবিউট করলো বাণী আর তানিয়া মিলে, খুব খুশি। তারপরে বলল যে চিড়িয়ে বিরিয়ানির কথা বললো তানিয়া, কি আমার মা এটা খুব ভালো বানায়। তখন অনিরুদ্ধ বলল যে হ্যাঁ এই ডিশটা বাণী খুব ভালো বানায়, কাকার হোটেল তো। চুপ করুন, এইখানে কি এসব চলে নাকি, কি বলবে যে এগুলো গাইয়া ফুড। বলছে না তুমি এসব ভেবো না, কাকার হোটেলে এটা সবাই পছন্দ করে, আমার মনে হয় এখানেও। তো কিছু যারা শেফ ছিল তারা বলল যে ম্যাডাম আপনি শিখিয়ে দিন আমাদেরকে এই রেসিপিটা। হ্যাঁ, নিয়ে তারপরে বলল ঠিক আছে, নিয়ে বানিয়েও দিকে শিখাতে গেল চিড়ের বিরিয়ানি রেসিপি, আর এদিকে অনিরুদ্ধ গান করছে, আর এদিকে আর্য আর অন্তরাও এসেছে ওই হোটেলে। আর আর্য কিছুতেই আসতে খুঁজে না, বললো অত বড় হোটেল, আমার পকেটে অত পয়সা নেই। বললো তোমাকে দিতে হবে না, আমি দেবো। বলছে তাতে কি, তুমি এই প্রত্যেকবার দাও, আমার খুব খারাপ লাগে। বলছে না চলো। তো ওরাও এসছে, তো সবাই স্টাফরা ধরলো অনিরুদ্ধকে গান করুন, তো অনিরুদ্ধ গিটার বাজিয়ে গান করতে লাগলো। তারপর বাণীও এলো সেই গান শুনে, নিয়ে পর সবাই দাঁড়িয়ে আছে, গান হচ্ছে। তারপরে
তা ইয়ে অনিরুদ্ধর বাবা মানে অন্তরার বাবা দেখে নিয়েছে, নিয়ে বলছে অন্তরা কোথায়, নিয়ে ওর মা বলছে অন্তরা তো নেই, ও তো বাড়িতে। বলছে ও কোথায় গেছে, ফোন করো ওকে। আর এদিকে তাপস খবর লাগালো যে আর্য সরকার কে। তো ওর যে খবরই তারা বলল যে ও একটা আর্য সরকার, একটা সাধারণ বাড়িতে থাকে ওরা, খুব সাধারণ মধ্যবিত্ত পরিবার আর কি, ওইখানেই থাকে ওরা, একটা ভাড়া বাড়িতে থাকে। নিয়ে তারপরে ওর বউকে তাপস দ্বিতীয় স্ত্রী কাবেরীকে বললো অন্তরাকে ডাকো। এদিকে অন্তরা ফোন করে যাচ্ছে। তারপরে অন্তরা ফোন উঠালো, হ্যাঁ কাবেরী ফোন করে যাচ্ছে অন্তরাকে, অন্তরা ফোন উঠালো, বলছে তুমি কোথায় আছো, এক্ষুনি বাড়ি আসো। নিয়ে আর্যকে বললে যে মা ফোন করছে, এক্ষুনি বাড়ি যেতে হবে, আমি আসছি। গেল। এদিকে মৌলি এসছে, মৌলি এসে নি পরে বাণীকে বলছে বাণী তুমি তো অনিরুদ্ধকে তো হড়প করেছো, এবার তুমি হোটেল সব কিছু তোমার চাই, সব তুমি হড়প করতে চাইছো, সব তুমি নিজের কবজায় করতে চাইছো। হ্যাঁ কত টাকা দিলে তুমি এগুলো ছেড়ে চলে যাবে বলো। তখন বলছে যে আমার সিঁদুরের দাম কতটা মৌলি দিদিমণি। বলছে দাঁড়াও, তুমি খুব সিঁদুরের দেখাচ্ছ না, এখনই তোমার আমি অহংকারটা ভাঙছি, আমি এখনই তোমার অহংকার ভেঙে চূর্ণ চূর্ণ করে দেবো আমি। বলো কত টাকা, নাও ব্ল্যাঙ্ক চোখে তুমি সাইন করে নাও, কত টাকা চাই, 20 লাখ, 25 লাখ, 50 লাখ, 1 কোটি? তখন বলছে সিঁদুরের দাম খালি এতটুকু? হ্যাঁ তখন বলছে যে সিঁদুরের দাম খালি এতটুকু? তো বলছে তাহলে নাও, তুমিই বসিয়ে নাও, কত অ্যামাউন্ট নেবে তুমি নিজে বসিয়ে নাও, 1 কোটি। ও চুপ করে আছে বাণী তখন কাগজটা ধরে, বলছে 1 কোটি। বলছে ঠিক আছে, সে তো আপনি আমার স্বামীর দামটা দিয়ে দিলেন, কিন্তু আমার বাচ্চার যে বাবা, আমার মেয়ের যে বাবা, সন্তানের থেকে বাবাকে কিনে নেওয়ার দাম কতটা, সেটা আপনি কি করে দিবেন? করে বাণী কাগজটা টুকরো টুকরো করে ছিঁড়ে আর মৌলির মাথার কাছে উড়িয়ে দিল। হ্যাঁ তারপরে বলল যে বাণী চলে আসুন। তখন বলছে অনিরুদ্ধ তুমি এটা খুব খারাপ করেছো, তুমি আমার নাতনিকে ঠকিয়েছো, তুমি বিয়ে করেছো একটা অন্য মেয়েকে, তারপরে তুমি আমাদের কোম্পানির সঙ্গে এই বিয়ের ছবি দিয়ে তুমি নিজের নাম জড়িয়ে আমাদেরকে বদনাম করছো। তখন বলল যে আমার বিয়ে করাটা কোনো অন্যায় নয়, আর আমি কোনো বদনাম করছি না দাদু, তুমি মাথা ঠান্ডা করে আমরা বসে কথা বলি। বলছে না আমরা কোনো বসে কথা বলবো না। তখন বলছে যে তুমি আমাদেরকে ঠকিয়েছো। বলছে ঠিক আছে, যদি এটাই মনে হয় দাদু, তো তুমি নিজের বিজনেস আলাদা করে নাও। তখন মারতে গেল, কি বললে তুমি? তখন বাণী সামনে এসে বললো যে দাদু ওনার দোষ নেই, সব দোষী আমি, আমার এই দোষে সব কিছু হয়েছে, আপনি আমাকে যা শাস্তি দিবেন দিন। তখন মৌলি বলছে বেশি নাটক করছে, নাটক, হ্যাঁ এই করেই তো নাটক মানে শুরু করে দিয়েছে। নে ও দাদু বললে যে না আমার কথা অনিরুদ্ধর সঙ্গে, আমি তোমার সঙ্গে বলতে চাই না। তখন তুমি আমার আমার নাতনিকে ঠকিয়ে নি তুমি বিয়ে করেছো, সে ঠিক আছে। তখন বলছে দেখুন দাদু, আমি না, দেখো দাদু তোমার নাতনিকে আমি ঠকাইনি, যদি কেউ, হ্যাঁ তুমি বিশ্বাসঘাতকতা করেছো। বলছে দেখো দাদু আমি বিশ্বাসঘাতকতা করিনি, যদি কেউ বিশ্বাসঘাতকতা করে থাকে সে ঠাম্মি। আমি 5 বছর আগেই বলে দিয়েছিলাম যে আমি মৌলিকে ভালোবাসি না, আমি মৌলিকে বিয়ে করব না, তারপরেও ঠাম্মি কেন তোমাদেরকে বলেনি সেটাই বুঝতে পারছি না। আর আমি তোমাদের সঙ্গে কোনো বিশ্বাসঘাতকতা করিনি, আর তোমাদের যদি মনে হয় যে আমি তোমাদের কোম্পানির নাম খারাপ করছি, তো আমাদের সঙ্গে বিজনেস হাঁটিয়ে নাও, এই বলে আর মানে বলে দিল অনিরুদ্ধ। দাদু তখন রেগে মেগে চলে গেল, ঠিক আছে আমিও দেখব করে চলে গেল। এই দিকে দেখা যাচ্ছে যে বাণী খুব মন খারাপ করছে, বলছে আমার জন্যে এত সব হয়ে গেল, সব দোষী আমি। বলছে বাণী এটা মনে করবেন না, আপনার কোনো দোষ নেই, বাণী তুমি এটা মনে করো না, তোমার কোনো দোষ নেই। অনিরুদ্ধ বুঝাচ্ছে, তা করতে তানিয়া এলো। তানিয়া বলছে জানো এখানে একটা প্লেগ্রাউন্ড আছে, মানে খুব খুশি হলো, ওরা সবাই খুব খুশি। তারপরে বাড়িতে দেখা যাচ্ছে স্বাতী
রুমে এলো আর বাণী মানে সকালবেলায় পুজো করে সব জায়গায় আরতি দিচ্ছে। নিয়ে তারপর বাণীকেও স্বাতীকেও দিল। নিয়ে বলছে, বাণী এত সকাল সকাল উঠে গেছো? আমি ভাবলাম অনেক রাত করে ফিরেছো তো সকালে উঠবে না। তো বাণী বলছে, না না, আমার সকালে ওঠা অভ্যাস তো তাই। আর এক জায়গায় একটা মজার ঘটনা হয়েছিল, এটা তো বলতেই ভুলে গেছি আমি। হ্যাঁ, ওই কুয়াশার কুয়াশার বিদ্যুৎ, ওরা দেখছে পুলিশ তো ওদের ঘরে নজরদারি করছে, তখন ওরা কি করছে, ওই ড্রেসে গেলে তো আবার ধরা পড়বে। তখন ওরা না বলছে যে আমরা চলো আনারকলি সেজে যাই। বলছে, হ্যাঁ, এই যুগে আনারকলি, ওরা বিশ্বাস করবে নাকি? বলে আকবরের যুগ জীবন্ত হয়ে গেল। তখন ওরা সাধু আর সাধ্বীর বেশ ধরে, সাধু সন্ন্যাসীর বেশ ধরে দুজনে বেরিয়েছে। নিয়ে পুলিশগুলো বলছে, এই তোমরা কে, কোথা থেকে এলে? মুখ থেকে বেরিয়ে গেল ওই বাড়ি থেকে। বলছে না, তখন বিদ্যুৎ আবার তাড়াতাড়ি সামাল দিচ্ছে, না না, আমরা সাধু সন্ন্যাসী লোক, আমরা বাড়ি বাড়ি ঘুরি তো, সেই ওই বাড়িটাই গেছিলাম, সেটাই বলছি আর কি। তখন বলছে যে সেইখানে কি করছো তোমরা? নিয়ে বলছে, আমি তো আপনাকে গান শোনাচ্ছি। নিয়ে বলছে যে গান শোনাতে লাগলো। পুলিশটা বলছে, চুপ করো চুপ করো, তোমার গান শুনে মনে হচ্ছে 100টা শেয়াল চেঁচামেচি শুরু করেছে। নিয়ে সে জায়গায় এইখানে একটা মজার ঘটনা হলো, বিদ্যুতের যে রোল করছে ফাহিম মির্জা, এ আমার অনেক অত্যন্ত প্রিয়। আমি একে হিরোর রোলে দেখতে চেয়েছিলাম, সে তো ভিলেন বানালো। তবে হ্যাঁ, আজকে কমেডিয়ান রোলেও খুব ভালো লাগছিল। হ্যাঁ, এটা তো আমার বলা হলো। এইবার দেখা যাচ্ছে স্বাতীকে বলছে যে বাণী, মাসিমণি, তুমি যে দায়িত্বটা দিয়েছিলে সেই দায়িত্বটা আমি পুরো করতে পারিনি। আমি তোমাদের হোটেলের মুখ ডুবিয়েছি। তা করতে অনিরুদ্ধ এলো। অনিরুদ্ধ বলছে যে এমনি করে কেন বলছো? তারপরে সব ঘটনা বললো অনিরুদ্ধ। বলছে, মা, দাদুর দোষ নেই, দাদুকে ভড়কানো হয়েছে, তবেই দাদু গেছিল ওইখানে। আর বাণীকে বললো, কে বললো যে আপনি মুখ ডুবিয়েছেন? আপনি যে রেসিপিটা দিলেন সে তো আমাদের শেফরা রান্না করতে শিখলো, আর সকালে তো ওটা সার্ভ করা হয়েছে, আর কাস্টমাররা খুব খুশি, মানে যারা গেস্ট ছিল হোটেলে তারা খুব খুশি। ওই বলছে, কোন? বলছে এই যে। তখন বলল, দেখো, তোমার বানানো রেসিপি শেফরা শিখলো, তারপরে কাস্টমার দিকে দিল, মানে গেস্টদেরকে দিল, তারা খুব খেয়ে খুশি। তখন স্বাতী বলছে, এই যে তুমি বলছিলে যে তুমি নাকি আমাদের মাথা হেঁট করেছো, তুমি তো আমাদের মাথা উঁচু করেছো, খুব ভালো করেছো বাণী। নিয়ে এই পর্যন্ত তো আজকে হলো সিরিয়ালটা। এবার আগামী পর্বে দেখব যে আর্যকে কে বা কারা অ্যাক্সিডেন্ট করে দিয়েছে। আর মৌলিকে সবাই বলছিল দাঁড়াতে, রাস্তার লোক, মৌলি তো দাঁড়ালো না, চলে গেল। কিন্তু বাণী এসে দেখলো তা আর্য। এবার বাণী ওকে হসপিটাল নিয়ে যায়, কি হয় দেখা যাক। এটা তো দেখবো আগামী এপিসোডগুলোতে। তবে হ্যাঁ, একটা কথা বলবো, এইখানে এই ঠাম্মি যে কালপ্রিট, ওর কিছুটা বিষদাঁত ভাঙা উচিত। আর নকুলের অ্যাক্সিডেন্ট হয়েছে, নকুল তো ঠাম্মির নাতি, এবারে ঠাম্মির রিয়াকশানটা কী হবে সেটাও দেখার। আর ফাহিম মির্জা অ্যাক্টিংটা খুব ভালো, হিরোর রোলও খুব ভালো মানাবে, আর কমেডিয়ানও খুব ভালো, এটা তো দেখা যাচ্ছে। এবারে ও বিদ্যুৎ আর কুয়াশা কখন ধরা পড়ে সেটাও দেখার। আর এত যে মানে ক্রাইমের মাস্টার মাইন্ড আছে ঠাম্মি, এরও কিছুটা তো পর্দাফাঁস হওয়া দরকার। আর মৌলিরও বিষদাঁত ভাঙা দরকার, কিছুটা হলেও বিষদাঁত ভাঙা দরকার। এই দাদু যে মৌলির পাল্লায় পড়ে ঈশানী, পিনাকি সবাই যে ভুল বুঝছে, সেই ভুল বুঝাবুঝির পর্দাটার একটু উঠানো দরকার, একটু তো পরিষ্কার হোক, অন্তত বাণীকে ওরা শান্তিতে তো বাঁচতে দিক, এটাই আমরা চাইব। আর হ্যাঁ, এটাও দেখব যে এবারে বাণীর আর অনিরুদ্ধর সম্পর্কটা যেমন আস্তে আস্তে ভালো হচ্ছে, কেন দর্শকরা অনেক আশা নিয়ে বসে আছে ওদের দুজনের মিষ্টি মধুর ভালোবাসার সম্পর্ক দেখবার জন্যে। তো মেকার্সদের কাছে অনুরোধ,